নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার জাতিসংঘের ভাষণ যথেষ্ট শক্তিশালী, বললেন মির্জা ফখরুল। খাগড়াছড়িতে সড়ক অবরোধ, সাজেকে আটকা হাজারো পর্যটক। গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, একাই বাড়ি ফিরলেন বর। সাগরে নিম্নচাপ, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। সাফের ফাইনালে ভারতের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। স্থবির পারমাণবিক কূটনীতি, ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে প্রস্তুত জাতিসংঘ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে যথেষ্ট শক্তিশালী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, তার দল নিশ্চিত নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি 2026-এই। মির্জা ফখরুল জানান, ভাষণে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্যের প্রতিফলন ছিল স্পষ্ট। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে যে লক্ষ্য নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, প্রধান উপদেষ্টা সেটিই বৈশ্বিক পর্যায়ে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, বিএনপি আগে থেকেই কাঠামোগত ও রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে। 2016 সালের ভীষণ 2030 এবং 2022 সালে তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচির কথা স্মরণ করিয়ে দেন তিনি। প্রধান উপদেষ্টার অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে ফখরুল বলেন, প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জাতিসংঘ মঞ্চের সঙ্গে নেওয়া হয়েছে, যা জাতীয় ঐক্যের এক অনন্য উদাহরণ। জামায়াতে ইসলামী যে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার দাবিতে আন্দোলন করছে, এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব স্পষ্ট করেন, নিম্নকক্ষ কিংবা উচ্চকক্ষ কোথাও পিআর ব্যবস্থার পক্ষে বিএনপি নয়। এসব ইস্যু পরবর্তী আলোচনায় সমাধান হবে বলে তিনি জানান। খাগড়াছড়িতে এক নারীকে নির্যাতনের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ অবরোধের ডাক দেওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজেক ভ্যালিতে প্রায় 2000 পর্যটক আটকে আছেন। খাগড়াছড়ি শহরেও অনেকে আটকা পড়েছেন। অবরোধের কারণে কাছাকাছি অবস্থানে থাকা যাত্রীরা হেঁটে শহরে প্রবেশ করছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা অনেক নৈশ কোচও জেলার বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। অবরোধকারীরা খাগড়াছড়ি, ঢাকা, চট্টগ্রাম সড়ক ছাড়াও পানছড়ি, দীঘানালা, মহালছড়ি সহ জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করেছে। কিছু জায়গায় গাছ কেটে সরাসরি সড়ক অবরোধ করা হয়েছে। গত 23 সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মুন্সিগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়কে গাড়ি আটকে কনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খাবার নিয়ে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনার পর বর অসহায় অবস্থায় একাই বাড়ি ফিরে যান। শুক্রবার বিকেল 5টার দিকে সদর উপজেলার রামপাড় ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার পুরাশিবির এলাকায়, কনে সুমাইয়া মীর কাদিম পৌরসভার পুকুরপাড় বাসতলা এলাকার। স্থানীয়রা জানিয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতিরোধ করে। পরে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। বরপক্ষের লোকজন জানান, প্রায় 6 মাস আগে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা। তবে বিয়ের দিন খাবার নিয়ে কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে কনের ভাই পরিচয়ের কয়েকজন লোক গাড়ি আটকায় এবং নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে বর। এই ঘটনায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল 6টায় দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের আসরে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভারতকে সামনে রেখে আজ ফাইনালের মঞ্চে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। অপ্রতিরোধ্য থেকে ফাইনালে উঠেছে লাল সবুজের যুবারা। এই গ্রুপ বাংলাদেশের সঙ্গে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা আর নেপাল। কোনো দলই পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। 2 ম্যাচেই জিতেছে 4-0 গোলে। গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য থেকেই সেমিফাইনালে এসেছিল বাংলাদেশ। সেখানেও লাল সবুজের প্রতিনিধিদের চ্যালেঞ্জ জানাতে পারেনি পাকিস্তান। উল্টো প্রথম 5 মিনিটেই তাদের ভরকে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নেয় বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশের শক্তির জায়গা ছিল রক্ষণ। 3 ম্যাচে খেলে কোনো ম্যাচেই গোল হজম করেনি বাংলাদেশের তরুণ স্বপ্ন সারথীরা। সুরক্ষিত রেখেছে জাল। ভারতও বেশ শক্তিশালী দল। চলমান টুর্নামেন্টও ছন্দে আছে তারা। প্রথম ম্যাচে মালদ্বীপকে 6-0 গোলে হারিয়েছিল তারা। ভুটানের বিপক্ষে জিতেছে 1-0 গোলে। তবে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার গোল হজম করেছিল তারা, যদিও ম্যাচটি জিতেছিল 3-2 গোলে। এরপর সেমিফাইনালে নেপালের বিপক্ষে জিতেছে 3-0 গোলে। সুতরাং বলার অপেক্ষা রাখে না, ফাইনালে কঠিন পরীক্ষায় পড়তে হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও মানছে ভারত শক্ত প্রতিপক্ষ। তবে ছেড়ে কথা নয়, শিরোপা জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার পর 1 দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে চলেছে। আজ রাতে নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে তাদের পরিদর্শকদের ইরানি স্থাপনাগুলোতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের 1 সপ্তাহের উচ্চ পর্যায়ের বৈঠকের পরও পশ্চিমা শক্তিগুলো বলছে নিষেধাজ্ঞা বিলম্বিত করার জাতিসংঘের সাধারণ পরিষদের 1 সপ্তাহের উচ্চ পর্যায়ের বৈঠকের পরও পশ্চিমা শক্তিগুলো বলছে নিষেধাজ্ঞা বিলম্বিত করার মতো যথেষ্ট অগ্রগতি হয়নি। ইউরোপীয় শক্তিগুলো 1 মাস আগে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার স্ন্যাপব্যাক বা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। তাদের অভিযোগ, ইরান তার পারমাণবিক কর্মসূচি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে, যা ইসরায়েল ও মার্কিন হামলার জবাবে গৃহীত পাল্টা অবস্থার অংশ হিসেবেও দেখা হচ্ছে। এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত কোম্পানি, ব্যক্তি ও সংস্থার সঙ্গে বৈশ্বিক লেনদেন নিষিদ্ধ করবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।